নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি টিটাগড়ে ঘটে যাওয়া একটা মারাত্মক সত্য ভৌতিক ঘটনা। যদি তোমরা আমার ভিডিও ফেসবুক থেকে দেখো, ফলো করে নিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে কানে হেডফোনটা পরে নাও। চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছেন ইমরান হোসেন দাদা টিটাগড় থেকে। দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম। নমস্কার, আমার নাম ইমরান হোসেন, আমার বাড়ি টিটাগড়ে। আজকে যে ঘটনাটা তোমাদের বলবো সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটা খুব ভয়ানক পৃষ্ঠা, যেটা উল্টাতে গেলেও গায়ে কাটা দেয়। যাই হোক, গল্পে যাওয়ার আগে আমার ফ্যামিলির ব্যাপারে বলে দিই। আমার বাড়িতে আমার মা আর আমার ছোট ভাইকে নিয়ে আমার সংসার, আর হ্যাঁ, আমার নানিও আমাদের সাথেই থাকেন। যাই হোক, গল্পটা ঘটে 2016 সালে। অনেক ছোটোবেলায় বাবা মারা যায়। 10 বছর বয়স থেকে আমি অনেক কাজ করেছি, মানে সংসারে একটা চাপ এসে পড়েছে। আমার ভাই তখন অনেক ছোট ছিল। যখন আমার বয়স 18, আমার ভাইয়ের বয়স তখন 14 ছিল। ও আমার থেকে 4 বছরের ছোট। আমি টিটাগড়ে কোনো জায়গায় ভালো কাজ পাচ্ছিলাম না, আর যাও পাচ্ছিলাম তা দিয়ে সংসার চলছিল না। ভাইয়েরও পড়াশোনায় মন ছিল না। তো আমি ঠিক করি 2014 সালে ভাই আর আমি চলে যাব বিহার। যেমন ভাবনা ওরম কাজ, চলে গেলাম ডিরেক্ট বিহার। বিহারে গিয়ে কাজ করে আমরা প্রায় 3 বছর পরে ফিরি। ওই 2016 লাস্টের দিকে ফিরি আর কি। তো যাই হোক, আমরা বাড়ি আসতে আসতে আমাদের 11:30 12টা বেজে যায়। লাস্ট ট্রেনে আমরা বাড়ির জন্য রওনা দিই। তো টিটাগড়ে নামতে নামতে ওই 11:30 12টা ওরম বেজে যায়, 12:30 ওরকমই টাইমটা এক্স্যাক্ট মনে নেই। নামার পরে আমাদের বাড়ি যেহেতু 4 নম্বরের দিকে, আমরা 4 নম্বরের দিক দিয়ে বাড়ি আসছি। 4 নম্বরের দিকে না একটা জায়গা রয়েছে, একটা কারখানা মতো রয়েছে। ঠিক আমি মনে আছে, আমি কারখানাটা ক্রস করলাম, আর ভাইয়ের আচরণ না আমার খুব মনে হচ্ছে অন্যরকম লাগছে। আমার ভাইয়ের নাম শামীম। আমি অনেকবার ওকে ডাকলাম যে কিরে, পেছনে পেছনে হাঁটছিস কেন, আগে আয়। ওনা কিছু বললো না, খালি মাথাটা নিচু করে আস্তে আস্তে পা ফেলছে আর কিছু একটা বলছে। অতটা খেয়াল না করে আমি বাড়ি গেলাম। অনেক দিন পর মা নানির সাথে দেখা, ওরাও খুব খুশি। পরের দিন সকালবেলা আমি ব্রেকফাস্ট করে বন্ধুদের সাথে একটু বেরিয়ে গেলাম। এতদিন পরে সবার সাথে দেখা, ফিরতে ফিরতে আমার 4:30 5টা বেজে গেল। বাড়ি ফিরে যেটা শুনলাম আমি খুব অবাক হলাম। নানি আমাকে বলল যে, প্রথমে জিজ্ঞেস করলো আর কি যে আমার সাথে ভাইয়ের কিছু হয়েছে নাকি। তো আমি বললাম না, কিছু তো হয়নি। তখন নানি বলল, ভাই নাকি সকাল থেকে ছাদে, আমাদের একটা রুম ছিল মানে যেখানে সব এক্সট্রা জিনিস ঘরে রাখা হয়, একটা পাখাও নেই ওই ঘরে। আর আমরা যেই টাইমে ফিরি সেই টাইমে প্রচণ্ড গরম কলকাতাতে। তো আমি সিধা ছাদের রুমটাতে গেলাম যে ভাইয়ের কি হয়েছে। গিয়ে আমি খুব অবাক হই, আমাদের ওই রুমটাতে আলোও নেই, পাখাও নেই, গোডাউন বলতে পারো। রুমটাতে ঢুকে দেখি রুমটার একদম কোণায় ভাই বসে রয়েছে অন্ধকারটায়। রুমটাতে ভাবসা গরম, প্রচণ্ড গরম, মানে কেউ 10 মিনিট টিকতে পারবে না। ও সকাল থেকে 4:30 5টা বাজে ওখানে বসে আছে একদম কোণাটায়, আর নিজের আঙুলটা দেয়ালে ঘষছে আর একটা ভাষায় কথা বলছে। কি ভাষা সেটা আমি জানি না, মানে আমি ওর ভাষা বুঝতে পারছি না। ওকে অনেকবার ডাকলাম, ও না আমার দিকে ঘুরে তাকালো, চোখ লাল। আমি ওকে জিজ্ঞেস করলাম তোর কি হয়েছে, ও কিছু বললো না। আমি হয়তো ভাবলাম মন টন খারাপ বা কিছু। আমি ওকে নিচে ধরে ধরে নিয়ে চলে এলাম। ঠিক আমি 6টা বাজে আমি একটুখানি আবার বেরিয়েছিলাম। আমি 7:30 8টার সময় ফিরি। নানি আর মা বলে আবারও সেই রুমেই চলে গেছে, মানে ছাদের ওপরে গিয়ে বসে রয়েছে। আমি আবার যাই। এইবার যেটা দেখি সেটা খুব সাংঘাতিক জিনিস। একটা কুকুর, প্রথমত আমি যখন ছাদে উঠছি একটা নোংরা পচা গন্ধ ছাদের ওপর থেকে ভেসে আসছে। আমি নাকের মধ্যে কোনো রকম জামাটা দিয়ে ওই রুমটাতে ঢুকলাম। রুমটার সব জানলা বন্ধ, দরজাটাও ভেজানো ছিল। খোলার সঙ্গে সঙ্গে না একটা ভাবসা গ্যাস বেরিয়ে এলো, মানে প্রচণ্ড নোংরা। ভেতরে গিয়ে দেখলাম একটা কুকুর মরে পড়ে আছে, আর কুকুরটার পেটটা খাবলে খাবলে ওর মাংসগুলো আমার ভাই খাচ্ছে। ওর সারা গায়ে কুকুরটার রক্ত। আমি
কি ভয় পেয়েছিলাম তোমরা ওই দৃশ্য না দেখলে বুঝবে না। আমি প্রচণ্ড চিৎকার করে মা নানিকে ডাকি। মা প্রথমত খুব ভীতু আমারই মতো, নানি খুব সাহসী। পাড়ার 2-3 জন আরও আমাদের চাচাদের ডেকে ওকে নিচে নিয়ে যাই। নিচে নিয়ে যাওয়ার পরে ওর খেলা শুরু হয়। ওকে আর কেউ ধরে রাখতে পারছে না, আর না খুব গোঙাচ্ছে আর ওর আওয়াজে পুরো পাড়াটা আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়েছে দেখতে যে কি হয়েছে। তো যাই হোক, ও না আর একটা ভাষায় কথা বলছে, কেউ ওর ভাষা বুঝতে পারছে না। তো আমরা হয়তো ধরেই নিলাম ওকে কোনো জিনে টিনে ধরেছে। আমরা কি করলাম, একটা আমাদের এখানে পীর বাবা ছিল, ওকে ডেকে আনলাম। পীর বাবাটা এসে না দরজাটা বন্ধ করলো, ওর সাথে অনেক মন্ত্রতন্ত্র করলো। পীর বাবাটা এখন বেরাচ্ছে। পীর বাবাটা আমাদের খালি এইটুকু বলল, ওকে যে জিনটা ধরেছে সে প্রচণ্ড শক্তিশালী। 3খানা জিন ধরেছে, একটা না, 2টো হচ্ছে খুব খারাপ জিন, একটা খুব ভালো জিন। তো উনি কথা বলেছে, উনি বলেছে কালকে দুপুরবেলা উনি আসবে, এসে জিনগুলোকে ছাড়িয়ে দেবে। তো আমরাও বুঝলাম ঠিক আছে। তার মধ্যে আমাদেরকে বলেছিল ঘরটাকে বন্ধ করে রাখতে। খুব সাংঘাতিক হয়ে গেছে, মানে ওকে না ধরে রাখা যাচ্ছে না। আর যেহেতু আমি পীর বাবাকে ডাকতে গেছিলাম, ও আমার দিকে না প্রচণ্ড রাগে তাকাচ্ছে। তো আমি অত কিছু না দেখে সব জানলা দরজা ওর বন্ধ করে দিলাম। ঠিক রাত 10টা বাজে আমার কাছে ওই পীর বাবার ফোনটা আসে। উনি বলে, দেখো তো তোমরা আমাকে এইসব ব্যাপারে আর ডাকবে না, আমি আর তোমাদের বাড়ির চারিদিকে যাব না। আমি যখন ওনাকে কোশ্চেন করলাম যে কেন বাবা কি হয়েছে, কালকে যে আপনি বললেন ওকে ছাড়িয়ে দেবেন, উনি উত্তরে বললেন, ছাড়াবো? তোমার ভাইকে কেউ বাঁচাতে পারবে না, ও শেষ। আর ওই জিন আমাকে জ্বালাতন করছে, আমি রাস্তা দিয়ে আসছিলাম, আমার গলা টিপে ধরতে গেছে, ও আমাকে প্রচণ্ড জ্বালাতন করছে, আমার দ্বারা হবে না। আমরা খুব ভয় পেয়ে যাই যে কি হয়ে গেল, হঠাৎ করে সব ঠিকঠাক ছিল, হঠাৎ করে এরকম একটা জিনিস হয়ে গেল। তো যাই হোক, সেদিন রাতটা কোনো রকম কাটলো। ভোর 8টা বাজে নানি তখন সবে ঘুম থেকে উঠেছে, প্রচণ্ড জোরে একটা চিৎকার দিল। আমি ঘুমাচ্ছিলাম, দৌড়ে বেরিয়ে দেখি ভাইকে যেই ঘরটাতে রেখেছি সেই ঘরটার দরজাটা পুরো ভাঙা। আমরা এদিক ওদিক খুঁজছি, ভাইকে কোথাও পাচ্ছি না। সেদিন আমার কাছে ফোন আসে টিটাগড় থানা থেকে। থানায় আমরা যাই। থানায় গিয়ে শুনি আমার ভাই একজনকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে ভোরবেলা। কেন কি কারণ ও কিছুই বলছে না, মুখ একদম চুপ করে বসে রয়েছে। তো পুলিশকে আমরা সব খুলে বলি, বাট ওরা বিশ্বাস করে না। তো যাই হোক, যে করে হোক ওকে আমরা বাড়ি নিয়ে আসি। নিয়ে আসার পরে না যখন আমি আনছি, ঠিক বাড়িটা ঢুকলাম, ও আমার গলাটা ধরলো, দিয়ালে ঠাসিয়ে আমাকে একদম তুলে দিয়েছে। মানে আমাদের সামনের বাড়ির 2-3টে দাদারা ছিলেন, তারা দৌড়ে এসে ওকে ছাড়াতে পারছে না। ওদের চেহারা আর আমার ভাই একদম হাইট শর্ট আর রোগা, ও আমাকে তুলে ধরে রয়েছে, আমার বড় বড় দাদারা ওকে ছাড়াতে পারছে না। তো কোনো রকম ওকে ছাড়ানো হলো। সেই টাইমে যদি আর 5 মিনিট হতো তাহলে তো আমি মরেই যেতাম সেই মুহূর্তে। তো যাই হোক, কোনো রকম ছাড়ানো হওয়ার পরে ওকে আরেকটি জায়গায় বাঁধা হলো। আমি সারাদিন খোঁজ নিলাম, কারো খোঁজ পাওয়া যাচ্ছে না। আর না, রাতে যখন আমি ঘুমাতাম, সেই দিন মানে রাতে যখন আমি ঘুমিয়েছিলাম, আমি স্বপ্ন দেখছি কেউ আমার গলা টিপে দিচ্ছে, কেউ আমার আশেপাশে ঘুরছে, কেউ আমার কানের সামনে এসে ফিস ফিস করে কিছু বলছে। সারাটা রাত আমি ঘুমাতে পারিনি। পরের দিন আমাদেরই পাশে এক কাকু থাকে, উনি আমাকে বলে একজনের কথা। আমি গাড়ি নিয়ে যাচ্ছি ওনাকে আনতে, মানে আরেকটা পীর বাবার কথা বলে, আমি তাকে আনতে যাচ্ছি। রাস্তায় আমার মনে হলো আমার পেছনের চাকা কেউ ধরে না একদম উঠিয়ে ধরে রয়েছে। মানে আমি ছিটকে পড়ে যাই, আমার হাত কেটে যায়। আমি ওই কাকুকে ফোন করি আবার যে এরম এরম হয়েছে রাস্তায়। উনি বলে গাড়ি যেখানে আছে ওখানে ফেলানো থাক, তুমি দেখে শুনে যাও। বিশ্বাস করবে না, আমি যখন ওই পীর বাবাকে ডাকতে যাচ্ছি, 1টা 2টো না 4বার আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। হালকার ওপর দিয়ে হয়তো বেঁচে গেছি, ভগবান ছিল, আমাদের আল্লাহ ছিল, তাই হয়তো আমি বেঁচে গেছি। যাই হোক, আমি যাই ওখানে। পীর বাবাটা আমার কাছে শুনে না সব, আগে আমাকে ঘর থেকে বের করে, বলে ও তোর পেছনেই এসছে, ও শুনছে আমাদের কথা। যাই হোক, উনি আরও 4জন পীর বাবাকে নিয়ে আমাদের ঘরে ঢোকে। মানে তোমরা খালি ভাবো এত শক্তিশালী কিছু যে একজনের দ্বারা হচ্ছে না, 5 জন এসছে, চারিদিকে ঘিরে মন্ত্র পড়া হচ্ছে, ওনাদের যা যা নিয়মকানুন সব করা হচ্ছে। 1 ঘন্টা মন্ত্রপাঠ চলার পরে তারপরে
ওরা ঘর থেকে বেরায়। আর সব থেকে শকিং কি জানো, ওদের মধ্যে 5 জনের মধ্যে 2 জনের মাথা ফেটে গেছে, একজনের চোখের নিচে কালো হয়ে রয়েছে, মনে হচ্ছে কেউ ঘুষি মেরেছে, আর একজন ল্যাংড়াচ্ছে। ওই পীর বাবাটা মোটামুটি ঠিক ছিল, উনি এসে বলে ওনাদের ওপরে নাকি ও অ্যাটাক করেছে। যাই হোক, ওদের কাছেও কিছু ভালো জিন ছিল, প্রচণ্ড যুদ্ধ হয়েছে, তারপরে নিয়ে গেছে। আর আমার ভাইকে আজ থেকে না, 2014 থেকেই ওরা ধরেছে, যেহেতু 2016-এ আমরা আবার টিটাগড়ে এসেছি, ওরা চালাক দিয়ে উঠেছে। আর তারপরে আমারও মনে পড়ে, আমি যখন ভাইকে নিয়ে গেছিলাম বাইরে, ভাই না খুব একা একা থাকতো, কাজ করতো নিজের মতো, ঘরে আসতো, নিজের মতো ঘুমাতো, কারোর সাথে কথা বলতো না। তো যাই হোক, এইটা করার পরে এখন আমার ভাই ঠিক আছে, আমাদেরকে উনি কিছু টাকা দেয়, ঘরটাকে বন্ধন করে দিয়ে যায়। যাই হোক, এখন সব কিছু ঠিক আছে। তোমার যদি ভালো লাগে তাহলে গল্পটা তোমার শ্রোতাদের পড়ে শোনাতে পারো। থ্যাংক ইউ। যাই হোক, গল্প খুবই কম আসছে, যাও আসছে খুব সুন্দর সুন্দর গল্প আসছে। এই দাদা একটা পাঠিয়েছিল, সেটা আজকে তোমাদের সামনে পড়ে শোনালাম। তোমাদের যদি ভালো লেগে থাকে শেয়ার করে বন্ধুদের ভয় পাওয়ার সুযোগ করে দাও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, কমেন্টে জানাও কীরকম লাগলো গল্পটা। আর হ্যাঁ, ভয় পাওয়ানোটা আমার কাজ, রাতে ঘুম না আসাটা তোমাদের। আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। ডিসক্রিপশনে মেল আইডি দেওয়া রয়েছে, তোমার শোনা বা তোমার সাথে ঘটে যাওয়া কোনো গল্প পাঠাতে পারো আমার মেল আইডিতে। টাটা।